আজকের এই বিশ্লেষণে স্বাগতম। আচ্ছা, সঠিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি খুঁজে পাওয়াটা কি একটা বিশাল ধাঁধার মতো মনে হয় না? সত্যি বলতে এটা একটা বেশ জটিল আর সম্পূর্ণ ব্যক্তিগত ট্রায়াল অ্যান্ড এরর যাত্রা। বাজারে তো অসংখ্য বিকল্প, কিন্তু এর মধ্যে ঠিক কোনটা শরীরের জন্য সবচেয়ে ভালো কাজ করবে তা নিয়ে একটা নীরব কিন্তু বেশ জোরালো লড়াই সবসময় চলতে থাকে। একদিকে হরমোনের নানা প্রভাব, অন্যদিকে মানসিক স্বাস্থ্য আর ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা। চলুন আজ ক্লিনিক্যাল ডেটা আর গবেষণার উপর ভিত্তি করে জন্মনিয়ন্ত্রণের পুরো চিত্রটা একদম সহজভাবে বোঝার চেষ্টা করি। তো চলুন এই বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। জন্ম নিয়ন্ত্রণ নিয়ে মূলত দুটো সম্পূর্ণ ভিন্ন কিন্তু একদমই বৈধ দৃষ্টিকোণ রয়েছে। একদিকে রয়েছে টিম হরমোনাল, মানে যারা হরমোনাল পদ্ধতি পছন্দ করেন। এই পদ্ধতিগুলো দারুণ কার্যকর, খুব একটা মেনটেন করার ঝামেলা নেই, আর মাসিকের সময়ে অতিরিক্ত রক্তপাত বা ব্যথা নিয়ন্ত্রণে এগুলো ম্যাজিকের মতো কাজ করে। অন্যদিকে রয়েছে টিম ন্যাচারাল। এদের মূল লক্ষ্যই হলো শরীরে কোনো ধরনের সিনথেটিক হরমোন ঢুকতে না দেয়া, যাতে ব্রেইন ফগ বা মানসিক অস্পষ্টতার মতো সমস্যাগুলো এড়িয়ে চলা যায় এবং শরীরের স্বাভাবিক বায়োলজিক্যাল বেসলাইনটা ঠিক থাকে। বুঝতেই পারছেন, উভয় পক্ষেরই কিন্তু নিজস্ব লজিক আর হতাশার জায়গা রয়েছে। পর্ব ১, হরমোন, মেজাজ এবং মানসিক চাপ। চলুন দেখি ক্লিনিক্যাল ডেটা এই সম্পর্কে আসলে কি বলছে। এখানে একটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন চলে আসে। এই যে মুড সুইং বা মেজাজের ওঠানামার কথা আমরা শুনি, এটা কি সত্যিই ঘটে? অনেকেই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার পর উদ্বেগ, বিষণ্ণতা কিংবা মেন্টাল হেজ বা মনের ভেতরে একটা মেঘলা ভাবের কথা বলেন। এগুলো কি শুধুই মনের ভুল, নাকি এর পেছনে সত্যিই কোনো শক্ত বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে? মজার ব্যাপার হলো, গবেষণার ডেটা কিন্তু বেশ জোরালোভাবেই বলছে যে এই শারীরিক আর মানসিক কষ্টগুলো একদমই বাস্তব। এই মানসিক পরিবর্তনগুলো আসলে কেন হয় তা বুঝতে হলে আমাদের শরীরের HPATG বা HPATG অ্যাক্সিস সম্পর্কে একটু জানতে হবে। নামটা বেশ খটমটে, তাই না? সহজ কথায় এটি আমাদের শরীরের ভীষণ সংবেদনশীল একটি হরমোন কন্ট্রোল সিস্টেম, যা মূলত মেজাজ, প্রজনন, স্বাস্থ্য এবং যে কোনো মানসিক চাপের প্রতি শরীরের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। যখন শরীরে বাইরের কোনো সিনথেটিক হরমোন প্রবেশ করে, তখন তা ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রাকে একেবারে ঘেঁটে দেয়, আর এই পরিবর্তনের কারণে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের মতো কেমিক্যালগুলো ব্যাপকভাবে প্রভাবিত হয়। আর আমরা সবাই জানি এই কেমিক্যালগুলোই কিন্তু আমাদের মেজাজ আর আবেগের মূল নিয়ন্ত্রক। আর ইউসিএলের একটি গবেষণা চমৎকারভাবে এই পুরো ব্যাপারটাকে প্রমাণ করেছে। ১৩০ জন নারীর ওপর করা এই গবেষণায় দেখা গেছে, যারা জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহার করেন, মানসিক চাপের সময় তাদের শরীরে প্রদাহ কমানোর হরমোন কর্টিসল বৃদ্ধি পেলেও অদ্ভুতভাবে তাদের মানসিক অবস্থার অবনতি ঘটে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো পিল হয়তো শরীর এবং মনকে মানসিক চাপের পর তার স্বাভাবিক বা শান্ত অবস্থায় ফিরে যেতে বাধা দিচ্ছে। আণবিক প্রমাণের সাহায্যে হরমোনাল মুড সুইংয়ের বিষয়টি যে কতটা সত্যি, এই ফাইন্ডিংটা তা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এবার একটা বেশ কৌতূহলোদ্দীপক বিষয়ে আসি। অনেকেই মনে করেন জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া মানেই লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, কিন্তু ক্লু অ্যাপ থেকে পাওয়া ডেটা দেখাচ্ছে যে এই প্রভাবটা আসলে কতটা অপ্রত্যাশিত। দেখুন, প্রায় ৬০% ব্যবহারকারীর ক্ষেত্রে লিবিডোতে কোনো পরিবর্তনই আসেনি। ২০% ক্ষেত্রে এটি বরং বেড়েছে, কারণ প্রেগন্যান্সি নিয়ে তাদের যে দুশ্চিন্তা ছিল সেটা কমে গেছে। আর মাত্র ১০% মানুষের ক্ষেত্রে লিবিডো কমে যাওয়ার ঘটনা ঘটেছে। অর্থাৎ একজনের শরীরে একটা পদ্ধতি যেভাবে কাজ করবে, অন্যজনের শরীরে ঠিক সেভাবেই কাজ করবে, এমন কোনো গ্যারান্টি আসলে নেই। পর্ব ২, হরমোনাল বিকল্পসমূহ। যারা কার্যকারিতাকে প্রাধান্য দেন তাদের জন্য ক্লিনিক্যাল সমাধানগুলো একটু দেখে নেওয়া যাক। বাজারে আসলে কি হরমোনাল অপশন আছে? প্রতিদিন খাওয়ার পিল বা সাপ্তাহিক প্যাচ সিস্টেমিক হরমোন রিলিজ করে, মানে হরমোনটা রক্তের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। অন্যদিকে রিং বা হরমোনাল আইওডি একটা নির্দিষ্ট জায়গায়, মানে লোকালভাবে হরমোন নিঃসরণ করে। বিশেষ করে আইওডি বা ইমপ্ল্যান্টের মতো লং অ্যাক্টিং মেথডগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো একবার লাগিয়ে ভুলে যাওয়া যায়। একদম সেট অ্যান্ড ফরগেট সুবিধা। এগুলো ৩ থেকে ৮ বছর পর্যন্ত সুরক্ষা দিতে পারে এবং এগুলোর কার্যকারিতার হার প্রায় ৯৯%-এরও বেশি। তবে যে কোনো মেডিকেল ট্রিটমেন্টের মতোই হরমোনাল পদ্ধতিরও কিছু দারুণ সুবিধা আর বেশ কিছু ঝুঁকি রয়েছে। একদিকে এটি এন্ডোমেট্রিওসিসের মতো ভীষণ যন্ত্রণাদায়ক সমস্যার উপশম করে, ওভেরিয়ান ক্যান্সারের ঝুঁকি কমায় এবং মাসিককে নিয়মিত রাখে, কিন্তু অন্যদিকে কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাধা বা ব্লাড ক্লটের মতো বিরল কিন্তু মারাত্মক ঝুঁকিও থাকে। পাশাপাশি মেজাজের পরিবর্তন তো আছেই।
এখানে একটা বেশ হতাশাজনক সত্য হল, গবেষণায় দেখা গেছে সংখ্যালঘু বা প্রান্তিক গোষ্ঠীর মানুষজন এই সুবিধা ও ঝুঁকিগুলো নিয়ে চিকিৎসকদের কাছ থেকে তুলনামূলকভাবে বেশ নিম্নমানের কাউন্সেলিং পেয়ে থাকেন। চিকিৎসা সেবায় এই বৈষম্যটা সত্যিই বেশ দুঃখজনক। আরেকটা খুব সাধারণ অভিযোগ হল প্রচণ্ড ক্লান্তি বা হঠাৎ ওজন বেড়ে যাওয়া, যা অনেকটাই হাইপোথাইরয়েডিজমের লক্ষণের মতো। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, রক্ত পরীক্ষায় থাইরয়েড রিপোর্ট একদম স্বাভাবিক আসে। এর কারণটা কি? কারণ হল পিলের ইস্ট্রোজেন থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের মাত্রা প্রায় 50% পর্যন্ত বাড়িয়ে দেয়। এটি রক্তে থাইরয়েড হরমোনের পরিবহন ব্যবস্থাকেই পাল্টে দেয়। আর ঠিক এই কারণেই প্রায় 15% ব্যবহারকারী থাইরয়েডের আসল সমস্যা না থাকা সত্ত্বেও থাইরয়েডের মতো উপসর্গে ভোগেন। পর্ব ৩, নন হরমোনাল বিকল্প। যারা হরমোনের প্রতি সংবেদনশীল তাদের জন্য হরমোনমুক্ত সমাধানগুলো এবার একটু আলোচনা করা যাক। নন হরমোনাল পদ্ধতিগুলোর মধ্যে পার্থক্য কিন্তু বেশ স্পষ্ট। কপার আইইউডি কোনো রকম হরমোন ছাড়াই প্রায় 10 বছর পর্যন্ত অত্যন্ত কার্যকর সুরক্ষা দেয়। অন্যদিকে ফার্টিলিটি অ্যাওয়ারনেস বেসড মেথড বা ফ্যাবস পদ্ধতিতে শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তবে এর জন্য প্রতিদিন বেশ নিয়ম করে শরীরের তাপমাত্রা আর সাইকেল ট্র্যাকিং করতে হয়। আর কন্ডোম তো আছেই, যা একমাত্র পদ্ধতি হিসেবে প্রেগন্যান্সির পাশাপাশি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থেকেও সুরক্ষা দেয়। ক্লিনিক্যাল ডেটা বলছে এগুলো হরমোন মুক্ত হলেও এগুলোর মেইনটেনেন্স আর কার্যকারিতার ধরন একদমই আলাদা। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, নন হরমোনাল পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে আসলে বলতে গেলে পুরো ব্যাপারটাই হল সুবিধা আর অসুবিধার মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করা। যেমন ধরুন, কপর আইইউডি নিলে হয়তো প্রথম কয়েক মাস অতিরিক্ত রক্তপাত এবং ব্যথার মতো শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া সহ্য করতে হতে পারে। কিন্তু যদি কেউ ট্র্যাকিং মেথড বেছে নেন, তবে শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া থেকে তিনি বাঁচবেন ঠিকই, কিন্তু এর বিনিময় প্রতিদিন রুটিন করে সাইকেল ট্র্যাক করার মতো একটা বিশাল আচরণগত প্রতিশ্রুতি দিতে হবে। আর এখানে নিয়ম পালনে একটু ভুল হলেই কিন্তু প্রেগন্যান্সির ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। পর্ব ৪, সঠিক পদ্ধতি বেছে নেওয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্য। চলুন দেখি কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়। এখানে দ্য ব্লু হরাইজন মেথড নামক একটি পদ্ধতি বেশ দারুণ কিছু অ্যাকশনেবল ধাপের কথা বলে। ধরুন, কেউ জন্ম নিয়ন্ত্রণ পিল নেওয়ার পর রহস্যময় কোনো উপসর্গে ভুগছেন। প্রথম ধাপ হল একজন ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার মতো সমস্যাগুলো আগে রুল আউট করা। এরপরে 2 থেকে 3 সপ্তাহ প্রতিদিনের শারীরিক উপসর্গ, খাবার এবং সাইকেলের একটা খুব সুন্দর কাঠামোগত ডায়েরি মেনটেন করা। ডাক্তারের কাছে গিয়ে শুধু আমার খুব ক্লান্ত লাগছে বলার চেয়ে এরকম একটা ডায়েরি থেকে সুনির্দিষ্ট ডেটা দিলে চিকিৎসকের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, তাই না? আর জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সম্প্রতি একটা বিশাল যুগান্তকারী মাইলফলক হল ও পিলের বাজারজাতকরণ। এটি প্রথম জন্ম নিয়ন্ত্রণ পিল যা কিনতে কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না, এবং এতে বয়সেরও কোনো বাধা ধরা নিয়ম নেই। যারা কন্ট্রাসেপটিভ ডিজার্ট বা এমন এলাকায় বাস করেন যেখানে চিকিৎসা সুবিধা পাওয়াটা বেশ কঠিন, তাদের জন্য এটি একটি বিশাল বিজয়। মজার ব্যাপার হলো, এটি কোনো বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির একক উদ্যোগ ছিল না, বরং এটি একটি প্রজনন ন্যায়বিচার জোটের দীর্ঘদিনের তৃণমূল আন্দোলনের ফসল। প্রাথমিক ডাক্তারের ফি ছাড়াই স্বাস্থ্যসেবায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার এটা সত্যি এক অসাধারণ দৃষ্টান্ত। আমরা আমাদের এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জন্মনিয়ন্ত্রণের এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এমন কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কি কখনো আসবে যার শতভাগ নিখুঁত আর যার কোনোই পার্শ্বপ্রতিক্রিয়া নেই? নাকি বৈজ্ঞানিক অগ্রগতি, কিছু ব্যক্তিগত ত্যাগ আর চিকিৎসা ক্ষেত্রে নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত নেওয়ার যে স্বাধীনতা, তার মাঝেই লুকিয়ে আছে আসল ক্ষমতা? উত্তর যাই হোক না কেন, সঠিক তথ্য জেনে নিজের শরীরের জন্য সচেতন সিদ্ধান্ত নেওয়াই হলো এই দীর্ঘযাত্রার সবচেয়ে বড় চাবিকাঠি।